প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো। আমরা আজকে তৃতীয়বারের মতন আমরা হাজির হয়েছি। আমরা ইতিমধ্যে মাত্রাবৃত্ত ছন্দ, অক্ষরবৃত্ত ছন্দ দুইটা বিষয়ে ভিডিও দিয়েছি। আজকে আমরা মনে রাখার একটা নতুন টেকনিক আমরা শিখব। গদ্য ছন্দে লেখা আমাদের উচ্চ মাধ্যমিক লেভেলে দুটি কবিতা আছে। সেই দুইটা কবিতা আমরা কীভাবে মনে রাখবো? কিংবদন্তি ফেব্রুয়ারি, তাহলে আমরা মনে রাখতে পারি ফেব্রুয়ারিটা আমাদের জন্য কি কিংবদন্তি তুল্য। এভাবে যদি আমরা মনে রাখি তাহলে আমরা কখনোই ভুলবো না। প্রথমটা হচ্ছে কিংবদন্তি, তার মানে হচ্ছে আমি কিংবদন্তির কথা বলছে। এটি লেখক হচ্ছে আবু জাফর উবাইদুল্লাহ কবি। আর দ্বিতীয় হচ্ছে ফেব্রুয়ারি, মানে হচ্ছে ফেব্রুয়ারি 1969, এটি শামসুর রহমানের কবিতা। প্রিয় শিক্ষার্থী একটু মাথায় রাখবে, যখন আমরা মাত্রাবৃত্ত নিয়ে কথা বলছিলাম তখন আমরা দেখব জসিমউদ্দিন নামটি নিয়ে আমরা ভুল করি। এবার আমরা দেখব শামসুর রহমান, এই জিনিসটা আমরা ভুল করি। তাহলে শামসুর রহমান নয়, শামসুর রহমান। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা এই নামটা কিন্তু ভুল করব না। তাহলে এবার বলছি আমরা আমি কিংবদন্তির কথা বলছি, এটাকে বলা হয় নাম কবিতা। একটু বলে রাখি তোমাদের নাম কবিতা সম্পর্কে, তাহলে আমরা এটাও শিখে ফেলি। নাম কবিতা আসলে কি? দেখো, আমাদের 12টি কবিতার মধ্যে নাম কবিতা আছে দুটি। একটা হচ্ছে সোনার তরী, আর আরেকটি হচ্ছে আমি কিংবদন্তির কথা বলছি। আমি কিংবদন্তির কথা বলছি। খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, যে এখানে এই দুইটা কবিতার মধ্যে দেখবা যে কবিতার নাম এবং কাব্যগ্রন্থের নাম এক। তাহলে আমরা আবারও বলছি, যখন কোনো একটা কবিতার নাম কাব্যগ্রন্থের নামে হয় তখন তাকে আমরা কি বলবো? নাম কবিতা বলবো। তাহলে আমাদের নাম কবিতা দুইটা। সোনার তরী কবিতা, এটি আমরা আগে পড়েছিলাম, মাত্রাবৃত্ত ছন্দে লেখা ছিল। আমি কিংবদন্তির কথা বলছি, এটি হচ্ছে আমি কিংবদন্তির কথা বলছি কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তাহলে এটা কিন্তু গদ্য ছন্দের কবিতা, এটা মাত্রাবৃত্ত ছন্দের কবিতা। এবং প্রিয় শিক্ষার্থী মাথায় রাখবা যে গদ্য ছন্দ এই বিষয়টা আসলে কি। গদ্য ছন্দের প্রবক্তা ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। মাথায় রাখবে, রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে গদ্যছন্দের জনক। এবং তার একটা পুনঃস্ব নামে একটি কাব্যগ্রন্থ আছে। এই পুনঃস্ব কাব্যগ্রন্থ মূলত রবীন্দ্রনাথ ঠাকুর গদ্য ছন্দে লিখেছেন। আমরা যদি বলি অক্ষরবৃত্ত ছন্দকে আরও একটি আধুনিক পর্যায়ে যখন নিয়ে যাচ্ছে, আরও একটু সামনে নিয়ে যাচ্ছে, তখন এটা আমরা গদ্য ছন্দে বলি। গদ্য ছন্দে অনেকগুলো নাম আছে, মাথায় রাখবে। এটাকে বলা হয় প্রাকৃতিক ছন্দ, অর্থাৎ প্রকৃতির মতন, এখানে কোনো ঝামেলা নাই, মাত্রার সমস্যা নাই। এটাকে বলা হয় ব্যঞ্জনাময় ছন্দ, ব্যঞ্জনাময় ছন্দ। এটাকে বলা হয় সুর প্রধান ছন্দ, অথবা এটাকে বলা হয় স্বাভাবিক ছন্দ। তাহলে মাথায় রাখবে, স্বাভাবিক ছন্দ বা প্রাকৃতিক ছন্দ, ব্যঞ্জনময় ছন্দ, সুর প্রধান ছন্দ, এটাকে আমরা গদ্য ছন্দ বলবো। কারণ একটাই, কারণ হচ্ছে যখন আমরা কবিতাটি পড়ি তাহলে তোমরা বুঝতে পারবে এখানে মাত্রার কোনো হিসেব করা হয়নি, কিন্তু তার মধ্যে একটা সুর আছে, একটা ব্যঞ্জন আছে। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তার করতলে পলিমাটির সৌরভ ছিল, তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন, পতিত জমি আবাদের কথা বলতেন। তিনি কবি এবং কবিতার কথা বলতেন। তাহলে প্রিয় শিক্ষার্থী খেয়াল করো, এখানে কিন্তু খেয়াল করো একটা সুর আছে, একটা ব্যঞ্জন আছে, কিন্তু এখানে কিন্তু কোনো ঝামেলা নাই মাত্রা নিয়ে, কোনো লাইনের কোনো এরকম কোনো অক্ষর নিয়ে কোনো ঝামেলা নাই। এই জন্য এটাকে আমরা কি বলবো? গদ্য ছন্দ বলবো। তাহলে আমাদের টোটালি 12টি কবিতা নিয়ে আমরা আলোচনা করলাম, এবং পরবর্তী ক্লাস আমরা একটা নতুন কবিতা নিয়ে আসব। এবং সেই কবিতাটা তোমরা যদি ক্লাস হিসেবে দেখো, শোনো, আমি মনে করি অনেক বেশি তোমরা উপকৃত হবে। বিশেষভাবে বোর্ডে তো অবশ্যই, সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন নতুনত্ব শিখবে। আমরা সব সময় মাথায় রাখবো, নতুন কিছু শেখার প্রত্যয় আমাদের জন্য থাকে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।